যে মানুষ রাস্তার দুপাশে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। দেখো আমরা তো কাউকে কিছু দিতে পারি না, খুব খুব মানে স্পষ্ট পরিষ্কার কথা। মমতা ব্যানার্জি বলছেন আমাদের ভোট দিন, আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো, বা আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি তাই আমাদের ভোট দিন। ফলে যে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আদর করছেন, সমর্থন জানাচ্ছেন, গরিব মানুষ কষ্টে রয়েছেন, তার কষ্টের কথা এসে বলছেন, মিছিলে হাঁটছেন, তারাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এখানে সাংসদকে আপনি মিস্টার ইন্ডিয়া বলে আখ্যায়িত করেছেন, সেই নিয়ে একটা পাল্টা কথার লড়াই চলছে। হঠাৎ করে মিস্টার ইন্ডিয়া কেন? আপনি অনিল কাপুরের ভক্ত নাকি? এনার্জি কে মানুষ মানুষ মানুষের চোখের দিকে তাকাও, নানান কষ্টে আছে মানুষ। ফলে মানুষের চোখের দিকে যখন তাকাই, তার যে গভীর আর্তি এবং আর পারছি না কিছু একটা করুন, তখন যে কোনো শ্রম মনে হয় তার চাইতে কম। মানুষের প্রতি দায়বদ্ধতা। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। সারাদিন প্রচারের পর 10 মিনিটের বিরতি, এরপরে আবার প্রচার আছে। দীপশিতাদি এই মুহূর্তে আমার সঙ্গে। দীপশিতাদি, সারাদিন ঘুরছেন, আপনার নিজের লোকসভা কেন্দ্র, টায়ার্ড হয়েছেন, হাঁপিয়ে যাচ্ছেন? একটু তো শারীরিক ক্লান্তি আছে। আমি যদি বলি যে হচ্ছে না, তাহলে তো মিথ্যে কথা বলবো। কিন্তু আমার মনে হয় মানসিকভাবে যেভাবে কমরেডার সঙ্গে রয়েছেন, এই রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যে ওনারাও তো হাঁটছেন, আমার মতোই ক্লান্ত হচ্ছেন, তাতে তারা থামছেন না। এই কমরেডদের জেদ, কমরেডদের এই যে স্পিরিট, সেইটা আমাকে খুব ইন্সপায়ার করছে। ফলে মানসিক ক্লান্তি, ওই শারীরিক ক্লান্তি, মানে মানসিক জোর যা পাচ্ছি, শারীরিক ক্লান্তি তাতে কমে যাচ্ছে। দিদি, এত মানুষ আপনার সঙ্গে হাঁটছেন পিছনে সামনে, এটা ঠিক বামেদের বিধানসভায় শূন্য ভোট পার্সেন্টেজ যদি হিসাব করেন অনেকটাই কম, তা সত্ত্বেও এত মানুষ, এত আপনাদের সমর্থকরা হাঁটছেন, এটা কি আলাদা একটা ভালো লাগার সৃষ্টি করছে আপনার? বটেই তো, শুধু মানুষ হাঁটছেন যে তা নয়, যে মানুষ রাস্তার দুপাশে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। দেখো আমরা তো কাউকে কিছু দিতে পারি না, খুব খুব মানে স্পষ্ট পরিষ্কার কথা। মমতা ব্যানার্জি বলছেন আমাদের ভোট দিন, আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো, বা আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি তাই আমাদের ভোট দিন। যে মানুষ আমাদের ভোট দিচ্ছেন, তিনি তো খুব চাওয়া পাওয়ার, ইমিডিয়েট চাওয়া পাওয়ার জায়গা থেকে দিচ্ছেন না। এই পাওনাটা আমার কাছে মনে হয় অনেক বড়, এই দায়িত্বটা রাখা অনেক বড়। ফলে যে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আদর করছেন, সমর্থন জানাচ্ছেন, গরিব মানুষ কষ্টে রয়েছেন, তার কষ্টের কথা এসে বলছেন, মিছিলে হাঁটছেন, তারাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। দিদি, এখানে সাংসদকে আপনি মিস্টার ইন্ডিয়া বলে আখ্যায়িত করেছেন, সেই নিয়ে একটা পাল্টা কথার লড়াই চলছে। হঠাৎ করে মিস্টার ইন্ডিয়া কেন? আপনি অনিল কাপুরের ভক্ত নাকি? না না, খুব একটা আমি অনিল কাপুরের ভক্ত নই। আমি শাহরুখ খান ভক্ত, কিন্তু শাহরুখ খানের কোনো একটা ক্যারেক্টার আমি ঠিক ওনার সাথে মেলাতে পারিনি। আমার মনে হলো মিস্টার ইন্ডিয়াটা উনি যে ধরনের কাজকর্ম করেছেন, আর সেই জন্য খুব অ্যাপ্ট। এবং এই কথা আমি আরও একবার বলতে চাই, যেটা আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি ওনার অ্যাট্রিবিউট, ওনার শারীরিক আকার ভঙ্গি, উনি যেভাবে কথা বলেন, আমি একটা নিয়েও কোথাও কোনো টিপ্পণী করিনি। উনি 15 বছর ধরে কাজ করেননি, তার উপমা হিসেবে আমি মিস্টার ইন্ডিয়াটা ব্যবহার করেছি। তার পরিবর্তে উনি আমাকে যে আক্রমণগুলো করেছেন, সেগুলো কিন্তু একেবারে ব্যক্তিগত আক্রমণ। সেটা এতটুকু তার মধ্যে রাজনীতি নেই। কোন আক্রমণের সবচেয়ে বেশি ব্যথিত হয়েছেন ব্যক্তিগত স্তরে? একটাও ব্যথিত হয়নি। মিস ইউনিভার্সও বলেছে আপনাকে? আমি তো ওটা খুব খুশি হয়েছি, উনি আমাকে এত ভালো কথা বলেছেন। আমি তো অপেক্ষা করছি কবে উনি আমাকে মুকুটটা দেবেন, আমি মুকুটটা পরে হাত নাড়িয়ে নাড়িয়ে সবার কাছে ভোট প্রার্থনা করবো। উনি সে মুকুটটা দিচ্ছেন না, যেরকম উনি ওনার অন্যান্য প্রমিস রাখেননি, এই প্রমিসটা উনি রাখছেন না। ফলে আমার ব্যক্তিগত ব্যথিত হওয়ার কোনো জায়গা নেই। রাজনীতিতে যদি আপনি মহিলা হন, তাহলে আপনাকে প্রতিদিন বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ শুনতে হয়। আমার অভ্যাস হয়ে গেছে। ওই এরা ইংরেজিতে কথা আছে, ক্রোকোডাইল স্কিন। আমাদের অনেকেরই, যে মেয়েরা আমরা রাজনীতি করি, আমাদের ক্রোকোডাইল স্কিন হয়ে গেছে। এদের এই সমস্ত ফালতু কথা এখন আর গায়ে লাগে না। দিদি, আপনাদের ব্যক্তিগত আক্রমণ আমি নিজে জানি। তথাগত রায় আপনাকে ব্যক্তিগত একটা আক্রমণ করেছিলেন, আমি ওই সময় আপনাকে ইন্টারভিউ করেছিলাম। তারপর ঝি বলে কেউ তকমায়িত করেছেন। ফলে রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে এই প্রশ্ন যখন করেন, এবং আমাদের মতো নবীন প্রজন্ম রাজনীতিতে আসার আগে নিঃসন্দেহে 10 বার ভাববেন। আপনি দেখবেন আমার বিভিন্ন পোস্টের কমেন্টে অনেকে লেখেন এরকম, 2-3 জন লোক আছে, আমি খুব ফলো করেছি তাদের, যে আয় বাড়িতে বাসনটা মেজে দিয়ে যা, বা আমার কাজের লোকের দরকার। মানে এটা একটা কত গভীর পিতৃতান্ত্রিক ধারণা, যে একজন মহিলার জায়গা রান্নাঘরে, একজন মহিলার জায়গা বাসন মাজায়, কাপড় কাচায়, রান্না করায়। একজন মহিলার জায়গা পাবলিক স্পেসে নয়, রাজনীতির ময়দানে নয়। একজন মহিলাকে আপনি যদি রাজনীতির ময়দানে দেখেন, আপনার যে মেল ইগো সেটা হার্ট হয়ে যায়। এবং আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আইদার বিজেপি অথবা তৃণমূলের লোকজন। ফলে এই আমাদের যে কথা, বা 2 দিন আগেও আমরা যে ইস্তেহার প্রকাশ করেছিলাম, আত্মমর্যাদা আত্মরক্ষা সমিতির কথা যে আমরা বলেছি, তাতে আমরা এটাই বলেছি মহিলাদের আত্মসম্মান ফিরিয়ে আনতে হবে। বিজেপি তৃণমূল দুজনেই আমাদের আত্মসম্মানের বিরুদ্ধে। দীপশিতার প্রচারে এসেছেন সুজন চক্রবর্তী। আমার একটা প্রশ্ন জাগে, কালকে নিজে দমদমে উনি নিজে প্রচার করেছেন,
সৃজন ভট্টাচার্যের প্রচারে, সায়ন ব্যানার্জির প্রচারে তমলুকে, আজকে শ্রীরামপুরে দীপশিতার প্রচারে, আপনি এনার্জি কোথা দিয়ে পাচ্ছেন? আপনার নিজেরও তো প্রার্থী হয়েছেন, ওখানেও রোড শো করছেন আমি দেখলাম, এত বড় এনার্জি কে? মানুষের চোখের দিকে তাকাও, নানান কষ্টে আছে মানুষ। মায়েদের চোখের দিকে তাকাও, যে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন, সেই মায়েরা বুঝতে পারছে যে কি যন্ত্রণা তাদের। ওটা 500 টাকা 1000 টাকার গল্প না। সেই মায়ের চায় তার সন্তান সন্ততি ভালো থাকুক, কাজের সুযোগ পাক, ভরা সংসার করুক। বাবা মা চায় তার কাছে ছেলেমেয়েরা পারলে থাকুক। বিশেষ কাজে যেতে হয় আলাদা কথা, কিন্তু এরা যে কোনো কাজের জন্যই ছেলে মেয়েদের বাইরে চলে যেতে হচ্ছে, চোখে জল ফেলতে পারছে না। ফলে মানুষের চোখের দিকে যখন তাকাই, তার যে গভীর আর্তি এবং আর পারছি না, কিছু একটা করুন, তখন যে কোনো শ্রম মনে হয় তার চাইতে কম। মানুষের প্রতি দায়বদ্ধতা। দীপশিতা, আপনাকে ছাড়তে হবে। সুজনদা এখন মিছিলে এসছেন, কেমন লাগছে? আত্মবিশ্বাস বাড়ছে যখন প্রবীণ একজনকে এরকম পাশাপাশি হাঁটেন মিছিলে? সুজনদা ঠিক প্রবীণ নন। আমাদের রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা আমাদের আরও বেশি ঋদ্ধ করে, এবং সুজনদারা এসছেন আমাদের অভিভাবকের মতো, আমাদের কমরেড, তারা গাইড করছেন। তাদের এতদিনের অভিজ্ঞতা, কোথায় কি ভুল হচ্ছে, কোথায় আরও বেশি করা উচিত, সেগুলো আমরা শিখছি। এবং এটা তো একটা টিম ওয়ার্ক, যেখানে আমরা সবাই সবার রোলটা প্লে করছি। যেরকম সুজনদা বলছিলেন যে কাল যদি আমাদের বলা হতো যে তুমি প্রার্থী হবে না, তোমার কাজ অন্য একটা লোকসভাতে গিয়ে ওই প্রার্থী পরিচিতি বিলি করা, সেইটা আমরা এই একই স্পিরিটের সঙ্গে করতাম। টিম ওয়ার্ক, সবাই আমরা একসাথে নেমেছি। তৃণমূল বিজেপিকে হারাতে হবে। যে লোকগুলো আমার ভবিষ্যৎ, আমার প্রজন্মের ভবিষ্যৎ শেষ করতে চায়, আমার মতো মহিলাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদেরকে হারাতে হবে। আমরা একসাথে আছি এবং এই লড়াই আমরা জিতবো। অবশ্যই লড়াই। শোনা, দীপশিতা দিদের দেখে আপনার কি মনে হয়? আপনার তরুণ ওই প্রজন্মটা কি মনে হয় একদম, যদি সত্যি কথা বলেন? একদমই। ইনফ্যাক্ট একটা আলাপ আলোচনা হয়তো এরকম হচ্ছে যে আমরা কম বয়সীদের গুরুত্ব দিচ্ছি, এটাও খুব সমীচীন না। জ্যোতিবাবু প্রমোদ দাশগুপ্ত যখন রাজ্যের বামফ্রন্টের নেতা এবং সরকার চালাচ্ছেন, তখন তরুণ পার্টি নেতার নাম সুভাষ চক্রবর্তী, কারো নাম শ্যামল চক্রবর্তী, কারো নাম অনিল বিশ্বাস, কারো নাম বুদ্ধদেব ভট্টাচার্য, কারো নাম বিমান বসু, কারো নাম দীনেশ মজুমদার, কারো নাম শঙ্কর গুপ্ত, এক গাদা। আবার ঠিক তেমনি করে তার পরের প্রজন্মে গৌতম দেব সহ, আমি, মানব মুখার্জি ইত্যাদি, আমরা এক গাদা। আবার ঠিক তারপরের প্রজন্মে একই রকমভাবে পার্থ, সোমনাথ, শ্রমিক, এক গাদা, অভাব নেই কিছু। তারপরের প্রজন্মে একই রকমভাবে আমাদের সুদীপ, অপু ইত্যাদি ইত্যাদি। সবাই কাগজে নাম না বেরোলে হয়তো সবার নাম জানেন না। সব দায়িত্বশীল কমরেড। আমি আর বেশি নাম বলছি না, কার কার নাম ভট করে মিস করে যাবে। তারপরের প্রজন্মে এখনও তো দারুণ, মাঝখানে শতরূপ, সায়নদীপ, কৌস্তভ ইত্যাদি করে এখন মীনাক্ষী, প্রতিকুর, দীপশিতা, সৃজন সহ এখন আবার নতুন যে আমাদের ছাত্র নেতারা হয়েছে, এরা বহমান। রাজনীতির চিন্তায় অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল করেই আমরা বরাবর চলেছি। নাথিং নিউ ইন ইট। এখন সেটা সবাই আলোচনা করছেন বলে সবার খেয়ালের মধ্যে পড়ছে, আরও বিশেষ করে খেয়ালের মধ্যে পড়ছে উরি বাবা, এত ব্রাইট ছেলে মেয়ে। যখন বলা হচ্ছিল যে রাজনীতিতে ব্রাইট ছেলেমেয়েরা আসতে চায় না, মানে রাজনীতি যেন কেবলমাত্র অনুব্রত মণ্ডল আর শাহজাহানদের আর শিবুদের গড় থাকবে, তখন মানুষ এদের দেখছেন আর চমকিত হচ্ছেন যে লেখাপড়া করা ছেলে মেয়ে, ব্যবহার ভালো, দেশ বিদেশ বোঝার চেষ্টা করে, আমি না আমার কথা ভাবে, আমাদের কথা ভাবে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে চায়। ফলে খুবই ভালো লাগে যে পরের প্রজন্মটাকে গড়ে তুলবার ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারছি। আমাদের কাজ ওদেরকে গড়ে উঠতে আরেকটু বেশি সাহায্য করা, আর বাকিটা ওদের নিজেদের গুণ। আপনি যখন প্রথম প্রার্থী হয়েছিলেন, কোন প্রবীণ নেতা আপনার প্রচারে গেছিলেন মনে পড়ে? মানে নস্টালজিয়া ফিল হয়? মানে প্রথম প্রার্থী হয়ে আপনি এসছেন, কোনো প্রবীণ কোনো নেতা আপনাকে সাপোর্ট করে আজকের মতো র্যালিতে হাঁটছিলেন? দেখুন, আমি 1996 সালে প্রথম যেবার ভোটে দাঁড়াই, বিধানসভার নির্বাচন তো 294টা আসন। খুব প্রবীণ নেতা পদ পরিক্রমায় ছিলেন এক্ষুনি বলাটা কঠিন, সম্ভবত বুদ্ধদাও ছিলেন,
অসীম দাশগুপ্তরা তো ছিলেন বটেই, নিরুপম সেনরা ছিলেন, জ্যোতিবাবু অনেকবার গেছেন, প্রথমবারে না দ্বিতীয়বারে ঠিক খেয়াল নেই। জ্যোতিবাবু জনসভার মূল বক্তা, আমি প্রার্থী, কিংবা মূল বক্তা আমাদের বুদ্ধদা, তো অনেকবারই হয়েছে। প্রকাশ কারাট এসেছেন, মানিক সরকার এসেছেন, বিমানদা এসেছেন, ফলে অনেক, মানে ঠিক কে কোনবারের ভোটে এসেছিলেন আমার এখনই খেয়াল করাটা একটু কঠিন। 96 সাল মানে সেটাও তো পারলে প্রায় অনেকগুলো বছর হতে চললো। 96 সাল মানে 29 বছর আগের কথা বলছি। আমি যখন এমএলএ হই প্রথমবার, তখনও অনেকে গেছেন। এমপির নির্বাচনে আমার তো এমনও মনে আছে যে আমি এই 4 জায়গা করতে করতে এসে হাজির হলাম, বুদ্ধদা মূল বক্তা, বুদ্ধদা বলা শুরু হয়ে গেছে, আমি তারপরে এসে হাজির হলাম। আমার নিজেরই অস্বস্তি লাগছে, বুদ্ধদার পরে বক্তৃতা করছি আমি, বুদ্ধদা তখন মুখ্যমন্ত্রীও বটে। কিন্তু এটা আমাদের পার্টি বলেই, যারা বয়স্ক, যারা প্রবীণ, যারা নেতা, তারা সবসময় কম বয়সীদের সঙ্গে নিয়ে চলেছে। এটা সবার ক্ষেত্রে, এটা যুগে যুগে হয়েছে। ফলে আমি সৃজনের প্রচারে যাব, কি দীপশিতার প্রচারে যাব, কি প্রতিকূলের প্রচারে যাব, কি সায়নের প্রচারে যাব, কেউ আরও অনেক অনেক দাঁড়িয়ে, আপনাকেই ডাকছে, এগুলোই যাওয়া উচিত। সেটা প্রার্থী না হলে যেতাম, প্রার্থী হয়েছে বলে অতটা অ্যালাউ তো করবে না সবাই। তার মাঝখানে যতটা সম্ভব আরও চেষ্টা করব 2-1 বার যেতে।